নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। এবং অনুষ্ঠান শুরু করার আগে যেমনটা রোজ বলে থাকি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, প্রত্যেকটা অনুষ্ঠান নিজেরা দেখতে পাবেন। শুরু করছি অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক আব यही জিন্দেগি হ্যায়, এখন এটাই জীবন। আমার থেকে 24 বছরের ছোট, বা বলা ভালো 38 বছরের এক যুবক, যিনি গত 5 বছর জেলে আছেন, তিনি বলেছেন আব यही है জিন্দেগি, এখন তো এটাই জীবন। হ্যাঁ, আমি উমর খালিদের কথা বলছি, আমি সার্জিল ইমামেরও কথা বলছি। ওনাদের সঙ্গে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তারা জামিন পেয়েছেন। গুলফিসা ফতিমা, মিরান হায়দার, সিফাউর রহমান, মোহাম্মদ শাকিল খান, সাদাব আহমেদ জামিন পেয়েছেন। হ্যাঁ, 5 বছর পরে তারা মুক্ত, কিন্তু মুক্ত নয় এই দুজন। তারা জামিন পেয়েছেন যে 5 জন, তারাও মুক্ত নয়, তারা কেবল জামিন পেয়েছেন। আর জামিনও পাননি উমর খালিদ, সার্জিল ইমাম। উমর খালিদ বলেছেন আব यही জিন্দেগি হ্যায়। এই তরুণ যুবকেরা কতটা খতরনাক, কতটা সাংঘাতিক অপরাধী। নিজেদের আশ্রমে ড্রাগ, কোকেন বিক্রি করতেন, নিজেদের আশ্রমে যুবতী মেয়েদের ধর্ষণ করতেন। AK-47 পাওয়া গেছে এদের ঘর থেকে, গাড়ির ডিকি থেকে। ট্রেনে বোমা রেখে এসেছিলেন এনারা। একটা মহল্লা ঘিরে ধরে আগুন লাগিয়ে শিশু, বৃদ্ধ, নারীদের পুড়িয়ে মেরেছিলেন এনারা। ব্যাংকের টাকা মেরে দিয়ে বিদেশে চলে গিয়েছিলেন এনারা, বা এদেশেই বসে আছেন ব্যাংকের টাকা মেরে দিব্য মেজাজে। ঘুষ দিয়ে সরকারি বরাত পেয়েছিলেন। অ্যাটলিস্ট গলি মারো সালোকো বলে স্লোগান দিয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছিলেন না। দেশ যখন সিএ আর এনআরসির বিরুদ্ধে, রাস্তায় এনারাও ছিলেন সেই আন্দোলনে। আর অজস্র মানুষের সঙ্গে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, গুয়াহাটি, তিরুবনন্তপুরম, অমৃতসর, কোথায় নয়। সেই প্রথম আমরা দেখেছিলাম মোদি শাহের চোখে মুখে ভয়। 14 সালের পরে সেই প্রথম, কারণ দেশ জোড়া এই আন্দোলনে এই তরুণদের হাতে ছিল সংবিধান। তারা বলছিলেন গান্ধী, নেহেরুর কথা বলছিলেন, আমাদের জেলে পুরুন, মারুন, আটকে রাখুন, আমরা রাস্তা ছাড়ব না। সরকার থতমত খেয়ে একবার এ কথা একবার সে কথা বলা শুরু করেছিল। একজন ক্রোনোলজি বোঝাচ্ছিল, অন্যজন বলছিল আমরা এনআরসি লাগু করার কথা ভাবছিই না, ওসব লাগু করা হবেই না। স্বাধীনতার পরে, নকশালবাড়ির ঘটনার পরে গণ আন্দোলনের ইতিহাসে সিএএ, এনআরসি বিরোধী আন্দোলন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেবল সংবিধান বাঁচানোর লড়াই। হ্যাঁ, ব্যাকফুটে থাকা সেই সরকারকে বাঁচিয়েছিল করোনা। সেদিন করোনা না এলে এই সরকারের গদি উল্টে যেত সেই সময়ে। হ্যাঁ, একটু দম ফেলার সুযোগ পেয়েই দিল্লিতে রায়ট বাঁধানো হলো। অনুরাগ ঠাকুর, কপিল মিশ্রাদের মিছিল থেকে স্লোগান উঠল, দেশকে গদ্দারোं को गोली मारो सालों। তারা মন্ত্রী হয়ে গেলেন, আর হঠাৎই উজ্জীবিত সরকার গ্রেপ্তার করলো এই যুবক যুবতীদের। তাদের মধ্যে এই দুজনে ছিলেন। হ্যাঁ, গ্রেপ্তারিতেও চক্রান্ত ছিল। খেয়াল করে দেখুন কাদের গ্রেপ্তার করা হলো, কাদের উপর ইউএপিএল চাপানো হলো। প্রত্যেকে মুসলমান। মানে বুঝিয়ে দেওয়া যে সিএ আর এনআরসির বিরোধিতা তো করছে কেবল মুসলমানেরা, আর তারপরেই তারা দেশদ্রোহী, দেশের মধ্যে অরাজকতা ছড়ানোর জন্য এসব করছে, তারা দেশের জমিতে দাঁড়িয়ে বিদেশিদের হয়ে কাজ করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা দেখেছি সেদিন সিএ এর বিরুদ্ধে স্বরা ভাস্কর ছিলেন রাস্তায়, রাস্তায় ছিলেন প্রকাশ রাজ, রাস্তায় ছিলেন যোগেন্দ্র যাদব, রাস্তায় ছিলেন কানাইয়া কুমার, রাস্তায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিমান বসু, MK স্টালিন, পিনারাই বিজয়ন, সীতারাম ইয়েচুরি, অখিলেশ যাদব, নেহা রাঠোর, আরো কত শত মানুষ। হ্যাঁ, আমরাও ছিলাম সেদিন। সেদিন আন্দোলনে একজন মানুষও কি মারা গেছে আন্দোলনের ফলে? কিন্তু ইউএপিএ চাপানো হলো যাদের উপরে, যারা 5 বছর জেলে কাটালেন, যারা এখনো বেল পেলেন না, তারা সবাই মুসলমান। যারা একটু সামান্য খবর রাখেন, সেইখান থেকে শুরু করে মন্ত্রী, শান্তি, আমলাদের প্রত্যেকে জানেন কেন এরা জেলে, জানেন খুব ভালো করে কেন কেবল এদেরকেই জেলে পোড়া হয়েছে। প্রত্যেক রাজনৈতিক দলের নেতারা জানেন আসলে কি হয়েছিল, কেন এরা জেলে। বিচারকরা জানেন না, না বিচার হয়নি। তাদের অপরাধের তালিকা তৈরি হয়েছে, তারা সেই অপরাধ করেছেন কিনা তার বিচার হয়নি, কিন্তু তারা 5 বছর জেলে কাটিয়ে দিলেন। এখনো 2 জন থেকে গেলেন জেলে। তাদের একজন বলেছেন আব তো यही है জিন্দেগি, এখন তো এটাই জীবন। হতাশ, মেনে নিচ্ছেন এই জেল জীবন? একেবারেই না। জানিয়েছেন লড়ে যাবেন। সোজা উপায় কি ছিল না?
মেরুদণ্ড খানিক দেখাতে পারলেই তো বেকসুর খালাস হয়ে যেত। পিএইচডি তো আছেই উমর খালিদের, বিদেশে চলে যেতেন, যেমন অনেক বিপ্লবী চলে গিয়েছিলেন আগে। নিদেন পক্ষে সেই সাপ হয়ে থাকতে পারতেন, যে সাপের শিং নেই, দাঁত নেই, করে না ফোঁসফাঁস। লুফে নিত বিরোধীরা, কংগ্রেস, সমাজবাদী দল, আরজেডি, নিদেন পক্ষে সিপিএম, সিপিআই। এনাদের অনেক রকমের ব্যাক ট্র্যাক চ্যানেল আছে তো বলেই, সেই আছে বলেই তো ওনাদের কেউ জেলে নেই। 5 বছর পরে 2 তরুণ সিএ এনআরসি আন্দোলনের উজ্জ্বল মুখ গ্রেপ্তার হয়েছে ইউএপিএতে, জামিন পেলেন না। কোন ইউএপিএ? যা লাগু করেছিলেন চিদাম্বরম কংগ্রেসের সরকারের সময়, যা চাপিয়েছেন দেশের প্রত্যেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, যে ইউএপিএ ধারায় গ্রেপ্তার হওয়া প্রথম শহীদ এই বাংলাতেই তথাকথিত বাম জামানাতে পিপলস মার্চের সম্পাদক স্বপন দাশগুপ্ত, সেই ইউএপিএ ধারাতেই জেলে পচানো হচ্ছে আমাদের তরুণ প্রতিবাদী প্রজন্মকে। জানেন না আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী? জানেন না তো? জানেন তো মোদি শাহ, খুব ভালো করে জানেন। তেনারাই তো এদের জেলে পাঠিয়েছেন পচিয়ে মারার জন্য, সিদ্ধারার পরীক্ষা নেবার জন্য। কিন্তু বিরোধী দলনেতাও জানেন না। একটা কথাও বলেছেন? একটা কথা বলেননি। পাছে এনাদের কেউ কোট আনকোট দেশদ্রোহিতার ছোঁয়া তার গায়ে লেগে যায় সেই জন্য। মাদুরোকে কারাকাস থেকে ট্রাম্প বাহিনী গ্রেপ্তার করার পরের দিন সন্ধ্যাবেলায় মিছিল হলো কলকাতায়, বামেরা সেই মিছিল করলেন, করাই উচিত। কিন্তু উমর খালিদ, শারজিল ইমাম জামিন পেল না, মিছিল হলো না কেন? মিছিল কে করবে? তৃণমূল। কোন পাগলে সেটা আশাও করে? কিন্তু দেশের সবচেয়ে বড় দল কংগ্রেসের নীরবতা, বামেদের বিবৃতি দিয়ে হাত ধুয়ে ফেলা, তাই কি উমর খালিদ বললেন আব তো यही है জিন্দেগি? না না উমর, 38 বছরের উমর, এটাই জিন্দেগি নয়। জেলের ভেতরে গান্ধীজি ছিলেন 7টা বছর, নেহেরু ছিলেন 9টা বছর, 24 বছরের ফাঁসিতে প্রাণ দিয়েছিলেন ভগৎ সিং, নেলসন ম্যান্ডেলা জেলেই কাটিয়েছেন 27 বছর। এগুলো তুলনা নয়, এগুলো তোমাদের মতো অনেকের প্রেরণা। আর যখন দেশ তাদের কথা ভুলতে বসেছে, তখন হ্যাঁ, তোমরাই হয়ে উঠেছো সেই প্রেরণা, প্রতিবাদ করার, সত্যিটা বলার, অন্যায়ের বিরুদ্ধে নিজেকে সামনে রাখার, স্বৈরাচারের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ে যাওয়ার প্রেরণা এখন তোমরা। উমরের কথা তো অনেকে জানেন। শারজিল ইমাম মুম্বাই আইআইটি থেকে পাশ করা, জেএনইউতে গবেষণা করছিলেন। না, এটা বললে কিছুই বলা হবে না। আমাদের মতো অনেক মানুষ যারা ওই অনুরাগ ঠাকুর বা সম্বিত পাত্রের মতন উর্দুকে পাকিস্তানের ভাষা বলি না, যারা আমরা জানি এই ভাষা মধ্য ভারতে জন্ম নেওয়া, যারা আমরা উর্দু না শিখেও উর্দু শের শায়েরির আস্বাদ নিতে চাই, তার জন্য রেখতা বলে একটা সংগঠন আছে। তাদের ইন্টারনেটে এখন বিশাল উর্দু হিন্দি সাহিত্য পাওয়া যাবে ফ্রিতে। সেখানে এই শারজিল ইমাম খুব সামান্য পয়সার বদলে একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যে শব্দটার মানে বুঝছেন না, সেটাকে ক্লিক করুন, জেনে যাবেন সেই শব্দের অর্থ। বিরাট কাজ, বিরাট কাজ। হ্যাঁ, উনি করেছেন, কিন্তু দেশের ক্ষমতায় বসে থাকা স্বৈরাচারীর বিরুদ্ধেও কথা বলেছেন। মাত্র পরশু শারজিলের লেখা একটা শায়েরি পেলাম, দিল না উম্मीद तो नहीं, दिल ना उम्मीद तो नहीं, नाकाम ही तो है, लंबी है गम की शाम मगर शाम ही तो है, নিরাশা ডুবে আছি নিরাশায়, এমন তো নয় সফল হইনি, এই তো। নিরাশায় ডুবে আছি এমন তো নয় সফল হইনি, এই তো। সন্ধেটা কষ্টের, কিন্তু সেটা তো কেবল সন্ধেই। হ্যাঁ, সন্ধে কেটে রাত হবে, রাত কেটে ভোর। সেই ভোরের অপেক্ষায় স্বাধীন ভারতের ভগৎ সিং, রাজগুরু, উমর খালিদ, শারজিল ইমাম। এরা নাকি দেশদ্রোহী, এরা নাকি সরকারকে উখাড় ফেকনে কে লিয়ে সাজিশ কর রহে থে, সরকার ফেলে দেওয়ার জন্য নাকি ষড়যন্ত্র করছিলেন, প্রধানমন্ত্রীকে মারার ষড়যন্ত্র করছিলেন। হ্যাঁ, মাননীয় ধর্মাবতারের কাছে সেই অভিযোগ করা হয়েছে এবং তিনি বা তারা এখনো পর্যন্ত সেই অভিযোগের বিচার করে উঠতে পারেননি। কিন্তু এনাদের সেই অভিযোগেই জেলে রাখা হয়েছে, জামিনও দেওয়া হয়নি, 5টা বছর কেটে গেল। মাননীয় ধর্মাবতার, এই আমরাই তো স্লোগান দিয়েছিলাম, ইস সারি গলি সরকার কো এক ধাক্কা और दो। হ্যাঁ, সেই সভাতে জর্জ ফার্নান্ডেজ ছিলেন, অটল বিহারী বাজপেয়ী ছিলেন, মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছিল, ইস সারি গলি সরকার কো এক ধাক্কা और दो, এই পচাগলা সরকারটাকে আর একটা ধাক্কা দাও, ফেলে দাও। কে ছিলেন সরকারে? হিটলার শাহী নেই চলি জব ইন্দিরা শাহী নেই চলেগি। হ্যাঁ ধর্মাবতার, আমরা এই স্লোগান দিয়েছিলাম। তারও আগে সলিল চৌধুরী লিখেছিলেন, আজ হরতাল, আজ চাকাবন্ধ, বয়লারে কালো ধোঁয়া উড়বে না, উড়বে না, চিতা জ্বলবে না, আজ হরতাল, আজ চাকাবন্ধ। হ্যাঁ, লিখেছিলেন তো।
আমরা নিজের কানে শুনেছি হুজুরে आलम अटल बिहारी वाजपेयी বলছেন रेल श्रमिकों का ये हड़ताल सरकार की रीढ़ की हड्डी को तोड़ दिया। হ্যাঁ, ৭৪-এর রেল শ্রমিকদের ধর্মঘট সরকারের শিরদাঁড়া ভেঙে দিয়েছে। এসব কি নতুন কিছু নাকি? এই ছেলেরা, এই তরুণ তরুণীরা নতুন কোন কথা বলেছেন? ধর্মাবতার, আপনাদের কি মনে আছে বিহারের কেদারনাথ সিং এর কথা? সে সময় কংগ্রেসের রাজ। তিনি জনসভাতে সরকারের সমালোচনা করে বলেছিলেন, আজ ভারতের তিরঙ্গা ঝান্ডা নিয়ে যারা ক্ষমতায় বসে আছে তারা আসলে কংগ্রেসের গুন্ডা, তারা মজদুর এবং কৃষকদের রক্ত চুষে খাচ্ছে। এই সরকার ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচারী। পুলিশ এবং সিআইডি সম্পর্কে বলেছিলেন, সিআইডি এই অফিসাররা আসলে কংগ্রেসের কুকুর, তারা চোরের মতো ঘুরে বেড়ায় আর সাধারণ মানুষের ওপরে নজরদারি চালায়। এদের দিয়ে সরকার ভয় দেখিয়ে শাসন করতে চাইছে। তিনি বিপ্লবের ডাক দিয়েছিলেন। আমরা এই সরকারকে পাল্টাতে চাই। আমাদের এমন এক সরকার সমাজ গড়তে হবে যেখানে পুঁজিবাদের কোনো জায়গা থাকবে না। এই জালিয়াত সরকারকে উৎখাত করার জন্য যদি আমাদের অস্ত্র ধরতে হয় বা রক্ত ঝরাতে হয়, আমরা তাতেও পিছুপা হব না। বিনোবা ভাবের মতো লোকেরা জমি বিলিয়ে দেওয়ার নামে আসলে ভাঁওতাবাজি করছেন। এগুলো বলেছিলেন। কংগ্রেসের রাজত্ব ছিল হুজুরে আলম। তখনও কোনো অবসরপ্রাপ্ত বিচারককে অবসরের 1 মাসের মধ্যে রাজ্যসভায় পাঠানোর ব্যবস্থা হয়নি। এবং তিনি এসব বলার পরে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা চলে, কেদার সিং ভার্সেস স্টেট নামে সেই মামলা, বিখ্যাত, পড়ে নিতে পারেন। বিচারকরা বলেছিলেন যে শুধুমাত্র সরকারের কড়া সমালোচনা করলেই কাউকে দেশদ্রোহী বলা যাবে না। হ্যাঁ, কেদারনাথ সিং 1 বছরের জন্য জেলে ছিলেন। আর আজকের এই তরুণ তরুণীরা 5 বছর তো জেলেই আছেন, কেবল সরকারটা পাল্টে গেছে। কংগ্রেস থেকে বিজেপি হয়েছে, ওরা এই কথাগুলো বিজেপির বিরুদ্ধে বলেছেন এবং তাও এই সব কথাও বলেননি, এতখানি কথাও বলেননি। তারপরেও জেলে আছেন, তারপরেও তাদের জামিন দেওয়া হচ্ছে না। একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই হুজুরে আলম, এই উমর খালিদ, এই সার্জিল ইমাম যা যা বলেছেন তা আমরা অনেকে অনেকবার বলেছি। আমি তো বলেইছি। এরা যতবার রাস্তায় নামতে বলেছেন ততবার আমিও মানুষকে রাস্তায় নামতে বলেছি। আমার মতো আরো অনেকে বলেছেন। সেটাই যদি অপরাধ হয় তাহলে আমি জেলের বাইরে কেন? আমার নামের শেষে চট্টোপাধ্যায় ঝুলছে বলে? আর সেটাই যদি কারণ হয় তাহলে সেটাই বলুন না কেন? সংবিধানের পাতায় ধর্মনিরপেক্ষতা লটকে রেখে এমন ধ্যাসটা মানে কি? একদিকে রাষ্ট্রের নির্মম অত্যাচার, বিচারালয়ের এই অদ্ভুত শীতলতা, আর অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহলে হিরণ্ময় নীরবতা বলে দিচ্ছে সামথিং নয়, এভরিথিং হ্যাজ রটন ইন দিস স্টেট। যেখানে এক প্রতিবাদীকে বলতে হয় আব তো এই হ্যায় জিন্দেগি, আসুন আমরা সমস্বরে বলি না, এটাই জীবন নয়। এরপরেও আছে যুথবদ্ধ মানুষের ইতিহাস, অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের বিশাল ইতিহাস। সেই ইতিহাসে জীবন জেলখানার ওপারেই থেমে যায়নি। ওমর, সার্জিল, তোমাদের সঙ্গে আমিও উচ্চারণ করছি সেই অমোঘ শব্দগুলো, যে শব্দগুলো জেলখানাতেই বসে এক কবি তার প্রিয়তমাকে সেই কবে লিখে গেছেন। দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে। আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে, তার বাপ খালাস পাবে জেল থেকে, তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি। আমার আর আমাদের এই পৃথিবী একই সূচ্যগ্রে দাঁড়িয়ে। যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি। সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি। আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুরতম যে কথা আমি তোমাকে বলতে চাই সে কথা আজও আমি বলিনি। কাল রাত্রে তোমাকে আমি স্বপ্ন দেখলাম, মাথা উঁচু করে ধূসর চোখ মেলে তুমি চেয়ে আছো আমার দিকে। তোমার আর্দ্র ওষ্ঠাধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ, বাতাসে গুনগুন করছে মহাকাল। আমার ক্যানাডির লাল খাঁচায় গানের একটি কলি, লাঙল চষা ভুঁইতে মাটির বুক ফুঁড়ে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব, আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার। আমি চলে যাবার পর আগের চেয়ে ঢের উজ্জ্বল হয়েছে দিন, আর অন্ধকারের কিনার থেকে ফুটপাতে ভারী ভারী হাতের ভর দিয়ে অর্ধেক উঠে দাঁড়িয়েছে মানুষ। আমি জেলে যাবার পর সূর্যকে গুনে গুনে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী। আর আমি বারংবার সেই একই কথাই বলছি, জেলখানায় কাটানো 10টা বছরে যা লিখেছি সব তাদেরই জন্য, যারা মাটির পিঁপড়ের মতো, সমুদ্রে মাছের মতো, আকাশে পাখির মতো অগণন, যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে। কেবল তাদেরই জীবন কথা মুখর আমার গানে। আর যা কিছু ধরো আমার জেলের 10টা বছর,
ওসব তো কথার কথা, यही है जिंदगी। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।